হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করতে চলেছি তার নাম হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, বাংলায় যেটাকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকে আমাদের ক্লাস নাম্বার 22। যারা প্রথমবার ভিডিও দেখছো তাদের জানিয়ে রাখি যে আরআরবি গ্রুপ ডি 2026-এর জন্য, শুধু আরআরবি গ্রুপ ডি নয়, তোমরা রেলওয়ে যে কোনো এক্সাম দাও, প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য ভেরি হেল্পফুল। এর আগে যে সমস্ত ক্লাস হয়ে গেছে, আজকে ক্লাস নাম্বার 22, এর আগে যে 21টা ক্লাস হয়ে গেছে, তোমাদের কমপ্লিট প্লেলিস্ট বানানো আছে। তোমরা চাইলে পরপর সমস্ত ভিডিও দেখতে পারো। স্টেপ বাই স্টেপ দেখলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো আজকের এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সম্পূর্ণ বাংলা ভাষা একদম সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব, সমস্ত ছবির মাধ্যমে, সমস্ত ডিটেলসে। তো কোথাও কোনোরকম স্কিপ করবে না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তখন স্পিড বাড়ি নাও ভিডিও, কিন্তু স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ঠিক আছে, আজকে ক্লাস নাম্বার 22, পার্ট নাম্বার হচ্ছে 1। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে চ্যাপ্টার নাম হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তো আমাদের আগে জানতে হবে যে গ্রন্থি জিনিসটা কি। আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম, যখন তোমাদের আমি কি পড়েছিলাম না, প্যানক্রিয়াস পড়েছিলাম, অগ্নাশয় পড়েছিলাম, তখন সেই ক্ষেত্রে না আমি তোমাদেরকে কিছুটা গ্রন্থি সম্পর্কে কিছুটা আইডিয়া দিয়েছিলাম। আজকে সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবে। তোমরা অনেকদিন ধরে বলছিলে না স্যার হরমোন কবে পড়াবেন, হরমোন কবে পড়াবেন, হরমোন কবে পড়াবেন। এই অন্তঃক্ষরা গ্রন্থিতে তোমরা হরমোনই পড়বে। ঠিক আছে, দেখো গ্রন্থি জিনিসটা আমরা তাকেই বলবো যেখান থেকে কিছু নিঃসৃত হয়, যে জায়গা থেকে কিছু নিঃসৃত হয়, যে জায়গা থেকে কিছু বের হয়, সেইটাকে আমরা কি বলবো, গ্ল্যান্ড বা গ্রন্থি। এবার তোমরা বলবে স্যার আমরা যখন ডাইজেস্টিভ সিস্টেম পড়েছিলাম সেখানে আমরা দেখো প্রথমেই না অন্তঃক্ষরা গ্রন্থি মানে হরমোন পড়ে চলে গেলে এরকম জিনিসটা নয়। হ্যাঁ, কিছুটা বোঝার ব্যাপার আছে, কারণ তোমাদের বোঝার যে জিনিসগুলো বোঝাবো সেখান থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন এসছে 2022-এর বলো, 2025-26-এর বলো। ঠিক আছে, তো অন্তঃক্ষরা গ্রন্থি মানে হরমোন পড়ে চলে গেলাম, কাজ পড়ে চলে গেলাম, হয়ে গেল, এরকম ব্যাপার নয় কিন্তু। হ্যাঁ, একটু ধৈর্য ধরে বুঝবে। আমরা ডাইজেস্টিভ সিস্টেমে কি পড়েছিলাম স্যার, লিভার পড়েছিলাম অবশ্যই। আমরা দেখেছিলাম যে লিভার থেকে কিছু নিঃসৃত হয়। হ্যাঁ স্যার, লিভার থেকে নিঃসৃত হয়, কি নিঃসৃত হয় না, বাইল জুস। তাহলে কি আমরা লিভারকে গ্ল্যান্ড বলতে পারি? অবশ্যই পারি। আমি কি বললাম যে শরীরের এমন একটা অঙ্গ বা কোষের সমষ্টি যেখান থেকে কিছু না কিছু নির্গত হয় তাকে আমরা গ্ল্যান্ড বলবো, তাকে আমরা গ্রন্থি বলবো। সেটা হতে পারে হরমোন, সেটা হতে পারে এনজাইম বা উৎসেচক, ঠিক আছে, সেটা হতে পারে লালারস। যা কিছু উৎপন্ন হবে, যা কিছু নিঃসৃত হবে, সেইটাকে আমরা বলবো গ্রন্থি বা গ্ল্যান্ড। ঠিক আছে, তো যেটা বললাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো দেখো, এখানে পরিষ্কার লেখা আছে যে একটা গ্রন্থি হলো শরীরের এমন একটা অঙ্গ বা কোষের সমষ্টি যা এক বা একাধিক বিশেষ রাসায়নিক পদার্থ যেমন হরমোন, এনজাইম, ঘাম, লালা তৈরি করে এবং নিঃসরণ করে। শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া সচল রাখার জন্য এই নিঃসরণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হচ্ছে স্যার গ্রন্থি কি শুধু হরমোনের নিঃসরণ করে বা শুধু কি এনজাইমের নিঃসরণ করে? দেখো অ্যাকচুয়ালি গ্রন্থিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। দুটো ভাগে বলবো না, আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি তিনটে ভাগ? আমরা একটাকে বলতে পারি বহিক খরা, যেটাকে ইংলিশে বলা হয় কি এক্সোক্রাইন গ্ল্যান্ড। আমরা একটা ভাগ বলতে পারি অন্তঃক্ষরা, যেটাকে ইংলিশে কি বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর একটাকে বলতে পারি মিশ্রগ্রন্থি, একটাকে কি বলতে পারি মিশ্রগ্রন্থি। দেখো বহিক খরা যাদেরকে আমরা বলছি, মনে রাখবে এখান থেকে কোনো রকম কোনো হরমোন নিঃসরণ হবে না। কি বললাম? কোনো রকম কোনো হরমোন নিঃসরণ হবে না। হরমোন কি আমরা পরে জানবো। আমরা এর আগে উৎসেচক পড়েছি, ডাইজেস্টিভ সিস্টেম পড়ার সময় দেখেছি যে উৎসেচক আমাদের খাবারের মানে পাচন করতে সাহায্য করে, উৎসেচক সম্পর্কে জেনেছি। তো মনে রাখবে বহিক খরা থেকে আমাদের উৎসেচক নিঃসৃত হয়, আমাদের লালা রস নিঃসৃত হয়, আমাদের পিত্তরস নিঃসৃত হয়। যেমন লিভার থেকে পিত্তরস হয়, তারপরে আমাদের যে মুখের ভেতরে যে লালা গ্রন্থি আছে সেখান থেকে লালারস নিঃসৃত হয়, আমাদের বিভিন্ন গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে যে এনজাইম নিঃসৃত হয়। তো এই সমস্তগুলো আমাদের বহিক খরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে আমরা নিঃসৃত হবে। ঠিক আছে স্যার, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হবে? হরমোন নিঃসৃত হবে, হরমোন নিঃসৃত হবে। বিভিন্ন রকম গ্ল্যান্ড আছে অন্তঃক্ষরা গ্রন্থি, যেমন আমি একটু পরে দেখাবো তোমাদের। তোমরা এইটুকু এখন জেনে রাখো যে অন্তঃক্ষরা থেকে হরমোন নিঃসৃত হবে, যেমন পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ঠিক আছে, তো বিভিন্ন রকম গ্রন্থি আছে অন্তঃক্ষরাতে যেখান থেকে শুধুমাত্র হরমোন নিঃসৃত হবে। স্যার মিশ্রগ্রন্থি কি? মিশ্র হচ্ছে এই দুটো সংমিশ্রণে, মানে বহিঃক্ষরারও কাজ করবে, অন্তঃক্ষরারও কাজ করবে। যেমন যেমন আমাদের প্যানক্রিয়াস, অগ্নাশয়, সেখান থেকে কি হয়? সেখান থেকে আমাদের উৎসেচকও তৈরি হয়, সেখান থেকে আমাদের হরমোনও তৈরি হয়। দু ধরনের জিনিসই তৈরি হয় মিশ্রগ্রন্থি থেকে। ঠিক আছে, তাহলে তিনটে গ্রন্থি সম্পর্কে বোঝা গেল। একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখো, যেখানে 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 আমাদের উৎসেচক তৈরি হবে, যেখানে আমাদের এনজাইম, যেখানে আমাদের উৎসেচক তৈরি হবে মানে এনজাইম তৈরি হবে, লালারস তৈরি হবে, আমাদের
পিত্তরস তৈরি হবে, মনে রাখবে সেখানে কিছু একটা নালী থাকে, কিছু একটা নালীর মাধ্যমে প্রবাহিত হয়। যেমন আমরা বাইল জুস যখন পড়েছিলাম লিভারের ক্ষেত্রে, তখন ওই যে যেখানে আমাদের তৈরি হচ্ছিল বাইল জুসটা এবং যেখানে পৌঁছাচ্ছিল মানে এই যে গন্তব্যস্থল, সেখানে একটা নালীর মাধ্যমে যাচ্ছিল, তাকে আমরা কি বলছিলাম, পিত্তনালী বা বাইল ডাক্ট। তো কিছু একটা নালীর মাধ্যমে যায় বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে বলছি। কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি মানে যারা হরমোন তৈরি করে, হরমোন উৎপন্ন করে, সেখানে কিন্তু কোনো রকম কোনো নালী থাকে না। তাহলে স্যার গন্তব্যস্থলে যায় কি করে? তারা রক্তের সঙ্গে মিশে যায়। আমাদের শরীরের মধ্যে রক্ত কন্টিনিউ প্রবাহিত হচ্ছে, সেই রক্তের মধ্যে মিশে যাবে, তারপর তারা গন্তব্যস্থলে গিয়ে কাজ করবে। বহিঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে যেখানে উৎপন্ন হচ্ছে তার কাছাকাছি জায়গায় এদের গন্তব্যস্থল। যেমন আমরা দেখেছি লিভারে উৎপন্ন হচ্ছে, লিভার থেকে যে বাইল জুস যাচ্ছে, সেই বাইল জুস কোথায় যাচ্ছে না আমাদের স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে। তো সেখানে জার্নি খুব কম, শর্ট ডিস্টেন্স। কারণ কি, একটা নালীর মাধ্যমে যাত্রা করতে হবে, ওকে একটা নালী চাই, একটা মাধ্যম চাই যাওয়ার জন্য। কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় তাদের কিন্তু কোনো রকম কোনো নালী থাকে না। তো তাদের কিন্তু অনেক শরীরে আমাদের দেখবে ম্যাক্সিমাম যখন পড়াবো, ম্যাক্সিমাম আমাদের যে হরমোন নিঃসৃত হবে মাথাতে, আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে, কিছু হাইপোথ্যালামাস থেকে। তো সেখান থেকে আমাদের গন্তব্যস্থলে যায় কোনো রকম নালী ছাড়া, কি হয় না, রক্তের মধ্যে মিশে যায়। তো এরা দূরে মানে যেখানে উৎপন্ন হচ্ছে তার থেকে দূরে গিয়ে কাজ করতে পারে। কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি থেকে যে এনজাইম উৎপন্ন হয়, যে উৎসেচক উৎপন্ন হয়, সেটা কিন্তু দূরে গিয়ে কাজ করতে পারে না। বোঝা গেল? তো এই বহিঃক্ষরা অন্তঃক্ষরা মিশ্রগ্রন্থি সম্পর্কে তোমরা যেটা পড়লে একবার লিখিত আকারে তোমাদের দেখিয়ে দিই। দেখো দেখো বলছে নিঃসরণ বা কাজের পদ্ধতির উপর ভিত্তি করে গ্রন্থিকে 3 ভাগে ভাগ করে। একটা হচ্ছে বহিঃক্ষরা, যেটাকে এক্সোক্রাইন বলে, ইংলিশগুলো অবশ্যই জেনে রাখবে। অন্তঃক্ষরা, যেটাকে এন্ডোক্রাইন বলে। আর নেক্সট স্লাইডে আমাদের মিশ্রগ্রন্থি আছে, ঠিক আছে, মিক্স গ্ল্যান্ড। দেখো এই গ্রন্থিগুলো যেটা বহিঃক্ষরা গ্রন্থি, এদের নিজস্ব নালী থাকে যার মাধ্যমে এরা নিঃসরণ সরাসরি লক্ষ্যস্থলে পৌঁছে যায়। লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি, যকৃৎ, অশ্রুগ্রন্থি, বিভিন্ন রকম গ্রন্থি আছে। এনজাইম, লালা, ঘাম, পিত্তরস সেগুলো উৎপন্ন করে। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে কোনো নালী থাকে না, নালীবিহীন হয়। এর নিঃসরণ সরাসরি রক্তে মিশে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, যেমন পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, এগুলো থেকে নিঃসৃত হয়। কি নিঃসৃত হয়? হরমোন নিঃসৃত হয়। হরমোন, এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে বহিঃক্ষরা অন্তঃক্ষরা সম্বন্ধে আমাদের ডিটেলস নলেজ পুরো ক্লিয়ার। নেক্সট দেখো মিশ্রগ্রন্থি বা মিক্স গ্ল্যান্ড। কিছু গ্রন্থি একই সাথে বহিঃক্ষরা অন্তঃক্ষরা কাজ করে, উভয় হিসাবে কাজ করতে পারে, এদের মিশ্রগ্রন্থি বলা হয়। যেমন অগ্নাশয়, এটি যেমন হজমের জন্য এনজাইম তৈরি করে, তেমনি রক্তে শর্করার জন্য ইনসুলিন হরমোনও নিঃসরণ করতে পারে। একে কি বলবো আমরা? মিক্স গ্ল্যান্ড বলবো। যদি এর পরেও তোমাদের কিছু মাত্র সন্দেহ থাকে, আমি নেক্সট স্লাইডে তোমাদের বহিঃক্ষরা গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থির একটা পার্থক্যের পুরো চার্ট নিয়ে এসেছি, ব্যাস ছকটা একবার দেখে নাও, তাহলে আরও তোমাদের পুরো নলেজ ক্লিয়ার হয়ে যাবে। দেখো নেক্সট স্লাইড দেখো, দেখো এই ছকটা শুধু একবার দেখে নাও। বহিঃক্ষরা গ্রন্থি আর অন্তঃক্ষরা গ্রন্থি, এর মধ্যে কি থাকে বললাম? নালী থাকে, এর মধ্যে নালী থাকে না। এর মধ্যে এনজাইম, লালা, ঘাম, মিউকাস এসব হয়, এর মধ্যে মূলত হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, নালীর মাধ্যমে সরাসরি নির্দিষ্ট অঙ্গে পৌঁছায়, সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়। সাধারণত গ্রন্থির খুব কাছেই কাজ করে এটা, কিন্তু এটা কি করে? উৎসস্থল থেকে দূরে শরীরের যে কোনো অঙ্গে কাজ করতে পারে। ক্রিয়া শেষ হওয়া পর্যন্ত পদার্থগুলো নষ্ট হয় না, এনজাইম কি হয়? নষ্ট হয় না, কিন্তু কাজের শেষে কি হয়ে যায়? হরমোন ধ্বংস হয়ে যায়। উদাহরণ হিসেবে লালা গ্রন্থি, লিভার, ঘর্মগ্রন্থি, এখানে দেখো পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল এগুলো আছে। ঠিক আছে, আমরা তো তাহলে আমরা এখানে কি সম্পর্কে পড়বো? এখানে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে পড়বো। আমরা এখানে মিশ্রগ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি পড়বো না, এখানে কি পড়বো? অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে। অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন রিলিজ করে, হরমোন উৎপন্ন করে, তো আমরা যা কিছু পড়বো অন্তঃক্ষরা গ্রন্থি সম্পর্কে পড়বো। ঠিক আছে, তো তোমরা হেডিং লিখে নাও অন্তঃক্ষরা গ্রন্থি। চলো শুরু করা যাক। দেখো অন্তঃক্ষরা গ্রন্থি, আমাদের অনেক অন্তঃক্ষরা গ্রন্থি আছে, তার একটা লিস্ট আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। ঠিক আছে, এর বাইরেও কিছু আছে, সব নাম এখানে নেই। যেমন দেখতে পাচ্ছ গ্রন্থির নাম হচ্ছে পিটুইটারি, পিনিয়াল গ্রন্থি, থাইরয়েড, থাইমাস, অগ্নাশয়, অ্যাড্রিনাল, শুক্রাশয়, ডিম্বাশয়, এই সমস্ত গ্রন্থি সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। এখানে যেমন হাইপোথ্যালামাস বাদ চলে গেছে, হাইপোথ্যালামাসের মধ্যে অ্যাড হবে। তো এই সমস্ত গ্রন্থি সম্পর্কে এখানে পড়তে হবে। আগে দেখো আমাদের পড়তে কি হবে না এই গ্রন্থিগুলো সম্পর্কে, এবং এই গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নিঃসৃত হয় সেই হরমোনগুলোকে আমাকে পড়তে হবে। গ্রন্থি আমি পিটুইটারি সম্পর্কে পড়ছি মানে কি? পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলো নিঃসৃত হয়, পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত, পিটুইটারির আকার কী রকম থাকে, পিটুইটারি থেকে কী কী হরমোন নিঃসৃত হয়,
তাদের সম্পর্কে পড়তে হবে। পিনিয়ালের ক্ষেত্রেও সেম, থাইরয়েডের ক্ষেত্রেও সেম। তো এই জিনিসগুলো পড়বো। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত, পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত, থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত। এখানে আমি তোমাদের এক্স্যাক্ট ছক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো। এছাড়াও আমি যখন যে জিনিসটা পড়াবো সেটা সম্পর্কে ডিটেলসে তোমাদের আমি বলে দেবো কোথায় কী অবস্থান করছে। ঠিক আছে, চলো। এছাড়া আমি আরেকটা কাজ তোমাদের জন্য এখানে করেছি, সেটা হচ্ছে যে আমি না একটা ছক রেখেছি। যেমন দেখো, পিটুইটারি মস্তিষ্কের মূল দেশে অবস্থিত, পিনিয়াল মস্তিষ্কের মাঝখানে অবস্থিত। ঠিক আছে, হাইপোথ্যালামাস আমাদের মস্তিষ্কে অবস্থিত। তো আমি এখানে একটা ছক বানাইনি, আমি তোমাদের মুখে বলে দেবো যে মস্তিষ্কের মধ্যে কি কি গ্রন্থিগুলো আমাদের পাওয়া যায়। ঠিক আছে, এটা যেমন গলার শ্বাসনালীতে দেখো থাইরয়েড আছে, তো আমি বলে দেবো যে গলাতে কি কি পাওয়া যায়, চেস্টের মধ্যে কি কি পাওয়া যায়। ঠিক আছে, আমাদের কিডনির মধ্যে কি কি পাওয়া যায়। যদি এরকম কিছু বলে দিই তোমাদের মনে থাকবে খুব ইজি, না হলে কিন্তু গুলি ফেলবে। ঠিক আছে, তো চলো নেক্সট আমরা আগে জানবো যে এইসব গ্রন্থি থেকে কি বের হয়। বললাম অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এই সমস্ত এগুলো সবই অন্তঃক্ষরা গ্রন্থি। এখান থেকে কী বেরোয় না, হরমোন বের হয়। আগে জানবো যে হরমোন জিনিসটা কি। ওকে, চলো নেক্সট স্লাইড দেখো। দেখো হরমোন জিনিসটা কি না, হরমোন হচ্ছে এক ধরনের উচ্চ জৈব রাসায়নিক তরল পদার্থ, যা শরীরের নির্দিষ্ট কিছু গ্রন্থি, মানে অন্তঃক্ষরা গ্রন্থি কথা বলছে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হয়ে সরাসরি রক্তে মিশে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, সহজ কথায় হরমোন হচ্ছে শরীরের রাসায়নিক বার্তাবহন, কেমিক্যাল মেসেঞ্জার বলা হয় একে। এটি শরীরের এক জায়গায় তৈরি হয় এবং রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে শরীরের অন্য কোনো দূরবর্তী স্থানে গিয়ে কাজ সম্পাদন করে। যেমন আমি তোমাদের এক্সাম্পল দিই, ধরো আমাদের বৃদ্ধি দরকার, আমাদের বৃদ্ধি দরকার। আমরা তো ছোটো থাকি, ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়, তো আমাদের বৃদ্ধিতে সাহায্য করে গ্রোথ হরমোন। তো আমাদের যদি এই হরমোন রিলিজ না হয় তাহলে আমরা লম্বা হবো কী করে। তাহলে এর যে অ্যাকচুয়াল কাজ, আমি এখন বলছি না কোথা থেকে নিঃসৃত হয়, কি হয় না হয়, যেখান থেকে তার নিঃসৃত হওয়ার কথা আছে, যেখান থেকে তার উৎসস্থল, সেখান থেকে সে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে যায়, যে জায়গায় কাজ করার কথা কাজ করে এবং কাজের শেষে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে হরমোন। এটা একটা জৈব রাসায়নিক তরল। একে কি বলা হয় না, রাসায়নিক বার্তাবহ। কি বলা হয়, রাসায়নিক বার্তাবহ, বা বলতে পারো কেমিক্যাল মেসেঞ্জার। ঠিক আছে, বোঝা গেল। চলো দেখো, এই একটা ছবি আছে, এটা সম্পূর্ণ তোমাদের এনসিইআরটি ছবি কিন্তু, হ্যাঁ এনসিইআরটি ছবি। এবার আমি এখানে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে একটা মেল আর এটা হচ্ছে একটা ফিমেল। স্যার কী করে বুঝলেন? এখানে আমরা কি দেখে বুঝলাম না, শুক্রাশয় এবং গর্ভাশয়, এটা দেখে আমরা বুঝতে পারলাম। এখানে যে সমস্ত গ্রন্থিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, হাইপোথ্যালামাস দেখতে পাচ্ছ, প্যারাথাইরয়েড দেখতে পাচ্ছ, থাইমাস দেখতে পাচ্ছ, পিনিয়াল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। তুমি যদি ফিমেলের ক্ষেত্রে দেখো সেম দেখতে পাবে, হাইপোথ্যালামাস, প্যারাথাইরয়েড, থাইমাস, পিনিয়াল, পিটুইটারি, থাইরয়েড, অগ্নাশয়, এখানেও অগ্নাশয় আছে, অ্যাড্রিনাল গ্রন্থি, এখানেও অ্যাড্রিনাল গ্রন্থি আছে। চেঞ্জ শুধু শুক্রাশয় আর গর্ভাশয়। ঠিক আছে, ওকে স্যার। আমরা এখানে যে কটা গ্রন্থি সম্পর্কে লেখা আছে প্রত্যেকটা গ্রন্থি সম্পর্কে তো অবশ্যই পড়ব, কিন্তু আমি এখানে তোমাদের ছবিটা রেখেছি অন্য একটা কারণে। কী কারণে রেখেছি? আমি তোমাদের অবস্থানগুলো বোঝানোর জন্য। দেখো এখানে দেখো একটা জিনিস, এগুলো মুছে নিই। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো অগ্নাশয়ও দেওয়া আছে। অগ্নাশয় কী গ্রন্থি বলেছিলাম? মিশ্র গ্রন্থি। কিন্তু এখান থেকে যেহেতু হরমোনও নিঃসরণ হয় সেই জন্য এখানে দেওয়া আছে, অন্তঃক্ষরা গ্রন্থিতেও দেওয়া আছে। এবার দেখো আমি বলতে চাইছি তোমরা ব্রেনের মধ্যে কি কি দেখতে পাচ্ছ একদম মাথায় ঢুকে নাও, আমি এখানেই তোমাদের বলে দেবো, কোনো ছকের প্রয়োজন নেই, চাইলে তোমরা নোট করে রাখতে পারো। হাইপোথ্যালামাস, পিনিয়াল গ্রন্থি আর পিটুইটারি গ্রন্থি। কি বললাম? হাইপোথ্যালামাস, পিনিয়াল গ্রন্থি আর পিটুইটারি গ্রন্থি। এই তিনটে আমাদের কোথায় অবস্থিত? ব্রেনে। আমি মেল বলছি, ফিমেলের ক্ষেত্রেও সেম কন্ডিশন, যে কোনো একটা তোমরা ধরে নাও, মেল ফিমেল একই কেস, কোথাও কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, ওকে, শুধু জনন গ্রন্থিতে পরিবর্তন আছে, বাকি কোনো জায়গায় কোনো পরিবর্তন নেই। ঠিক আছে স্যার, হাইপোথ্যালামাস, পিনিয়াল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি আমাদের ব্রেনের মধ্যে থাকে। ঠিক আছে, নো ইস্যু। এবার আমাদের গলার মধ্যে কি থাকে? গলার মধ্যে দুটো থাকে, একটা থাইরয়েড, একটা প্যারাথাইরয়েড। এই যে তোমরা প্যারাথাইরয়েড দেখতে পাচ্ছ, একটু অন্য কালার দিয়ে, হ্যাঁ দেখতে ভালো লাগবে, বুঝতে পারবে। এই যে প্যারাথাইরয়েড আর হচ্ছে থাইরয়েড, এই দুটো প্যারাথাইরয়েড গ্রন্থি সমূহ পুরোটাই নিতে হবে। প্যারাথাইরয়েড গ্রন্থি সমূহ আর থাইরয়েড গ্রন্থি, এটা আমাদের কোথায় থাকে? গলা, থ্রোট, THROAT। ঠিক আছে স্যার। এবার আমাদের নেক্সট দেখব বুকের মধ্যে কি থাকে, চেস্টের মধ্যে কি থাকে। চেস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইটা থাইমাস। এটা কোথায় থাকে? চেস্টে থাকে, চেস্ট।
বুকের মধ্যে। আমি প্রত্যেকটা পড়াবো, নো টেনশন, মানে এখানেই শেষ হয়ে যাচ্ছে এরকম নয়, প্রত্যেকটা পার্ট পড়াবো, জাস্ট তোমাদের একটা ওভারভিউ দিচ্ছি আমি, ঠিক আছে। চেস্টে থাকে আমাদের যে স্টমাক থাকে না, আরে স্যার স্টমাক কি, আরে পাকস্থলী, পাকস্থলী ওখানে কি থাকে, তারই কাছে পাকস্থলীর একটু নিচে কি থাকে আমাদের, অগ্নাশয় থাকে, প্যানক্রিয়াস থাকে। এটা একটা অন্য কালার দিয়ে দেখায়, অন্য কালার দিয়ে দেখায়, অগ্নাশয় থাকে। এটা কোথায় থাকে, স্টমাকের কাছে, মানে বলতে পারো বিহাইন্ড স্টমাক, বিহাইন্ড স্টমাক কি থাকে, অগ্নাশয় থাকে। এর সম্পর্কে আমরা পড়েওছি, ঠিক আছে স্যার। আমাদের কিডনির মধ্যে আর একটা অন্য অন্য কালার দিই, কী কালার ইউজ করব, এটা চলো। আমাদের কিডনির মধ্যে একটা গ্রন্থি থাকে যার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। এটা কোথায় থাকে, আমাদের বৃক্কে, কিডনিতে থাকে, ঠিক আছে স্যার, অ্যাড্রিনাল গ্রন্থি, ঠিক আছে। এবার আসছি আমাদের জনন গ্রন্থি, যেটাকে বলা হয়, কি বলা হয় বলো, গোনাড, সরি এই কালারটা তো বুঝতে পারবে না, কি বলা হয়, গোনাড বলা হয়, গোনাড, জনন গ্রন্থি। এটা মেনলি দুটো ভাগে বিভক্ত, একটা ওভারি আর একটা টেস্টিক্যাল, একটা ওভারি একটা টেস্টিক্যাল, ঠিক আছে। ওভারি মানে গর্ভাশয়, আর টেস্টিক্যাল মানে শুক্রাশয়। এটা আমাদের কোথায় থাকে বললাম, এটা গোনাডের পার্ট, গোনাড, গোনাড জনন গ্রন্থির পার্ট, জনন গ্রন্থি গোনাডের পার্ট। বলো এইটুকু ক্লিয়ার হয়েছে কি হয়নি? এইখানেই তোমাদের মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হাইপোথ্যালামাস, যদি বলে হাইপোথ্যালামাস কোথায় অবস্থিত, আরে মোটামুটি ওভারভিউ পেলে তো। হাইপোথ্যালামাস, পিনিয়াল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, আমাদের ব্রেন, ব্রেন ব্রেন পুরো ব্রেনে অবস্থিত, ওকে। যদি বলি থাইরয়েড, প্যারাথাইরয়েড, স্যার আমাদের গলা, থ্রটে অবস্থিত, গলাতে অবস্থিত। স্যার আমাদের থাইমাস গ্রন্থি, থাইমাস গ্রন্থি স্যার চেস্টে অবস্থিত, বুকে, বুকে অবস্থিত, বুকে। স্যার আমাদের অগ্নাশয়, অগ্নাশয় স্যার স্টমাকের নিচে, বিহাইন্ড স্টমাক, স্টমাকের কাছে থাকে। স্যার আমাদের শুক্রাশয়, ওটা গোনাডের মধ্যে পড়ে যাচ্ছে। অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে, আমাদের কিডনিতে থাকে, বৃক্কের ওপরে থাকে, টুপির মতো অংশ, ঠিক আছে। আর ফিমেলের ক্ষেত্রে বললাম সেম, শুধুমাত্র গোনাড ছাড়া। ক্লিয়ার? ওকে। এরপর থেকে আমরা এক একটা করে গ্রন্থি সম্পর্কে পড়ব। প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি কোথায় থাকে, আমাদের ব্রেনে। এবার কোথায় থাকে না থাকে একটু ডিটেলসে পড়বো। দেখো নেক্সট স্লাইড দেখো। নেক্সট আমরা কি পড়বো, পিনিয়াল গ্রন্থি। দেখো ছবিটা তোমরা আগে দেখো, পিনিয়াল গ্রন্থি। অ্যাকচুয়ালি মনে রাখবে পিনিয়াল গ্রন্থির সময় কিছু ইম্পর্টেন্ট কথা। প্রথম কথা হচ্ছে এটা মানবদেহে না সবথেকে ক্ষুদ্রতম ছোট একটা গ্রন্থি, ঠিক আছে। কিন্তু ছোটো মানে কি হালকাভাবে নিও না, এর কাজ হচ্ছে অসাধারণ কাজ, অসাধারণ কাজ। এটা আগেই দেখেছো তোমরা, মস্তিষ্কে অবস্থিত, দুটো মস্তিষ্কের দুটো ভাগ থাকে, দুটো গলার্ধ থাকে, ঠিক তার মাঝখানে অবস্থিত, মস্তিষ্কের দুটো গলার্ধের মাঝখানে অবস্থিত, ঠিক আছে। এটা কিছুটা ওই পাইন ফলের মতন দেখতে হয়, সেই জন্য কি পিনিয়াল গ্রন্থি, এখান থেকে নামটা এসেছে পিনিয়াল গ্রন্থি। এই গ্রন্থিটা আমাকে জানতে হবে কি হরমোন রিলিজ করে। মনে রাখবে মেলাটোনিন, কি হরমোন রিলিজ করে, মেলাটোনিন, এই হরমোনটা রিলিজ করে। স্যার এই হরমোনটা কি করে আমাদের, দেখো প্রথম কথা হচ্ছে মেলাটোনিন এমন একটা হরমোন আমাদের না বেশি আলোতে কাজ করে না, হ্যাঁ বেশি আলোতে কাজ করে না, অন্ধকারে কাজ করে, অন্ধকারে। স্যার অন্ধকারে কাজ করে মানে, দেখবে আমরা যখন রাতে ঘুমাতে যাই, রাতে ঘুমাতে চাই, আমরা কি লাইট জ্বালিয়ে ঘুমাই না স্যার, লাইট অফ করে ঘুমাই। আর জ্বাললেও খুবই মৃদু আলো থাকে। কেউ কেউ দেখবে মৃদু আলোতেও ঘুমাতে পারে না, পুরো ঘর অন্ধকার করে ঘুমায়। আর অন্ধকার ঘরে দেখবে খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে। আর এখন তো সিস্টেম ছেড়ে দাও, শুয়ে পড়ে মোবাইল স্ক্রোল রিলস 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 দেখতে থাকো তোমরা, তার ফলে ঘুম আসে না, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু মেনলি আমাদের ঘুমানোর উপযুক্ত সময় কি, রাত্রিবেলা। আমরা রাত্রিবেলা শুই, সকালে উঠে যাই, কাজ করি, এটাই তো নিয়ম। আমরা তো সকালে কেউ ঘুমায় না, মানে রুলস অনুযায়ী, অনেকে তো অনেক কিছু করে, বাদ দিলাম। তো রাত্রিবেলায় ঘর অন্ধকার করে ঘুমায় কেন, কারণ যখনই ঘর অন্ধকার হয়ে যায় একটা ঘুমানোর পরিবেশ তৈরি হয়। ঘুমানোর পরিবেশ তৈরি হয় মানে কি, তখন আমাদের মেলাটোনিন হরমোন নিঃসৃত হয়। যখনই ঘর অন্ধকার হয়ে যায় আমাদের কি হয়, অন্ধকারে বললাম না কাজ করে, দিনের বেলা কাজ করতে পারে না, লাইটে কাজ করতে পারে না, মেলাটোনিন হরমোন অন্ধকারে নিঃসৃত হয়। আর যখনই এটা নিঃসৃত হয় তখনই আমাদের ঘুম পায়, তখনই আমাদের ঘুম পায়, ঠিক আছে। এটা কি করে, সেই জন্য নিদ্রা চক্রকে নিয়ন্ত্রণ করে। এটা কি করে, স্লিপ ওয়েক সাইকেল, নিদ্রা চক্রকে নিয়ন্ত্রণ করে। তোমরা দেখবে কন্টিনিউ যদি মোবাইল স্ক্রোল করতে থাকো, রাত্রেবেলায় ঘুম আসে না। এর কারণ কি, ওই যে মোবাইলের রেটা পড়ছে, পড়ার ফলে এই মেলাটোনিন হরমোনটা রিলিজই হয় না। আর মেলাটোনিন হরমোন যদি রিলিজ না হয় তোমাদের ঘুম আসে না। সেই জন্য বলে নাকি যে ঘুমাতে যাওয়ার মোটামুটি 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে মোবাইল পুরো ডিটাচ হয়ে যাও তোমরা, ঠিক আছে। যখনই তোমরা ঘর অন্ধকার করে শুতে যাবে তখনই অটোমেটিক তোমাদের মেলাটোনিন হরমোন নিঃসৃত হবে, ঠিকঠাক টাইমে ঘুমাবে, ঠিকঠাক সময়ে উঠবে। বোঝা গেল? তো এটা পিনিয়াল গ্রন্থির হচ্ছে এটাই কাজ, ঠিক আছে। চলো যেগুলো বললাম একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো
পিনিয়াল গ্রন্থি হলো মানবদেহের সবচেয়ে ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অন্তঃক্ষরা গ্রন্থি। এটি মস্তিষ্কের গভীরে দুই গোলার্ধের মাঝখানে থাকে। এর আকার অনেকটা পাইন ফলের মতো বলে একে পিনিয়াল গ্রন্থি বলে। ঠিক আছে, পিনিয়াল গ্রন্থি থেকে মূলত কী নিঃসৃত হয় না মেলাটোনিন নামক হরমোন। আর এর কাজ কি নিদ্রা চক্র নিয়ন্ত্রণ করা, স্লিপ ওয়েক সাইকেলটাকে নিয়ন্ত্রণ করা। এটি শরীরের জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক হিসেবেও কাজ করে। দিনের আলোতে মেলাটোনিন নিঃসরণ কম থাকে কিন্তু অন্ধকার হলে এর নিঃসরণ বেড়ে যায়, যা আমাদের মূলত ঘুমোতে সাহায্য করে। তো যদি কোশ্চেন আছে যে স্লিপ ওয়েক সাইকেল কে নিয়ন্ত্রণ করে, মনে রাখবে মেলাটোনিন। কোথা থেকে নিঃসৃত হয় না পিনিয়াল গ্রন্থি থেকে। ক্লিয়ার? আর যেটা কিনা মস্তিষ্কে অবস্থিত। ওকে, চলো নেক্সট আমরা একটা অতি গুরুত্বপূর্ণ হরমোন সম্পর্কে পড়বো, গ্রন্থি সম্পর্কে পড়বো। সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্রন্থি। দেখো পিটুইটারি গ্রন্থি সম্পর্কে যেটা আমাদের সর্বপ্রথম জানতে হবে, তোমাদের ছবিটা একবার দেখাই আমি আগে। ঠিক আছে, পিটুইটারি গ্রন্থি সম্পর্কে সর্বপ্রথম যে জানতে হবে যে পিটুইটারি গ্রন্থিকে আমরা কি বলি, মাস্টার গ্ল্যান্ড বলি। কি বলি? মাস্টার গ্ল্যান্ড, মানে বাংলায় বলা হয় প্রভুগ্রন্থি। কেন প্রভুগ্রন্থি বলা হয়? কারণ এটা কি করে না অন্যান্য মানে যে সব হরমোনগুলো নিঃসৃত হবে সেইটাকে কন্ট্রোল করে মাস্টার গ্ল্যান্ড। কিন্তু এখানে দুটো জিনিস বোঝার আছে। দেখো পিটুইটারি গ্রন্থি মেনলি আমাদের অবস্থান কোথায়? পিটুইটারি গ্রন্থিকে একটা জিনিস বলা হয় যেটার নাম হচ্ছে হাইপোফিস। কি বলা হয়? হাইপোফিজিস। কি বলা হয়? হাইপোফিজিস। এর কারণ কি? এর কারণ হচ্ছে হাইপোথ্যালামাসের ঠিক নিচে এই পিটুইটারি গ্রন্থি অবস্থান। দেখো কনফিউজ হয়ে যাও না, আমি আরেকবার রিপিট করছি। পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, প্রভুগ্রন্থি বলা হয়। এর কারণ একটাই না আমাদের যে সমস্ত শরীরের অন্যান্য যে অধিকাংশ অন্তঃক্ষরা গ্রন্থি আছে তার কাজটাকে নিয়ন্ত্রণ করে মাস্টার গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্রন্থিকে হাইপোফিসিস বলা হয়। এর কারণ কি? তোমাদেরকে ছবিটা একবার যদি দেখাই, এখানে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে হাইপোথ্যালামাস। এই জায়গাটা হচ্ছে হাইপোথ্যালামাস থাকে। এই হাইপোথ্যালামাসের ঠিক নিচে থাকে আমাদের কি পিটুইটারি গ্ল্যান্ড। এবার ব্যাপার হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ড মেনলি দুটো ভাগে বিভক্ত। ক ভাগে বিভক্ত? দুটো ভাগে। একটাকে বলা হয় অগ্র পিটুইটারি, একটাকে বলা হয় অগ্র পিটুইটারি, যেটা ইংলিশে বলে কি অ্যান্টেরিয়ার পিটুইটারি। আর একটাকে বলা হয় পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি মানে হচ্ছে পোস্টেরিয়ার পিটুইটারি। একটা অ্যান্টেরিয়ার আর একটা পোস্টেরিয়ার। এবার এই দেখতে পাচ্ছ দুটো লোব আছে, দেখো দুখানা ভাগ আছে। একটা হচ্ছে এখানে ছবিটা এই দেখো, এটা হচ্ছে পোস্টেরিয়ার, এটা হচ্ছে পোস্টেরিয়ার, এটা হচ্ছে অ্যান্টেরিয়ার। ঠিক আছে, এই দেখো এই 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 যে ভাগটা আছে এটা অ্যান্টেরিয়ার, আর এই দিকে যে ভাগটা আছে দুটো ভাগ আছে, একটা পোস্টেরিয়ার, দুটো আলাদা আলাদা ভাগ আছে। ঠিক আছে, এবার কিছু হরমোন আমাদের এই অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয়, কিছু হরমোন আমাদের এই পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, আচ্ছা হাইপোফিসিস বলার কারণটা আমি তোমাদের বলে দিলাম কিন্তু, যে হাইপোথ্যালামাসের নিচে অবস্থান করছে বলে। ঠিক আছে, ফিসিস মানে কি নিচে, মানে আন্ডার, ওর নিচে অবস্থান করছে, সেই জন্য কিন্তু হাইপোফিসিস বলছে। হাইপোফিসিসের জন্য কিন্তু অগ্র পশ্চাৎ ভাগ এরকম কিন্তু নয়। হাইপোফিসিস বলার কারণটাই হচ্ছে হাইপোথ্যালামাসের নিচে আছে বলে। ঠিক আছে, দেখো এখানে দুটো জিনিস জানবে। আমাদের এই যে অগ্র পশ্চাৎ পিটুইটারি আছে না, যেটাকে আমি বললাম কি পোস্টেরিয়ার পিটুইটারি, এ না নিজে কোনো হরমোন তৈরি করে না। এ অ্যাকচুয়ালি কি করে না হাইপোথ্যালামাসের মধ্যে এর ওপরে যে হাইপোথ্যালামাস আছে না, এই হাইপোথ্যালামাস হরমোনটা তৈরি করে। এই পশ্চাৎ পিটুইটারি নিজে হরমোন তৈরি করে না, হাইপোথ্যালামাস যে সমস্ত হরমোনগুলোকে তৈরি করে এই জিনিসটাকে সঞ্চয় করে রাখে পশ্চাৎ পিটুইটারি, এবং পরে সেটা নিঃসরণ করে, সেটা পরে নিঃসরণ করে। ঠিক আছে, আর অগ্র পিটুইটারি কী করে, এখান থেকে ডাইরেক্ট নিঃসরণ হয়। দুটো জিনিস আবার রিপিট করছি, দুটো যে ভাগ আছে অগ্র আর পশ্চাৎ, অগ্র পিটুইটারি কি করে নিজে থেকে হরমোন নিঃসৃত করে, কিন্তু পশ্চাৎ পিটুইটারি নিজে কোনো হরমোন নিঃসৃত করে না। হাইপোথ্যালামাস যে হরমোনগুলোকে তৈরি করে সেই তৈরি হরমোনটা পশ্চাৎ পিটুইটারি নিজে সঞ্চয় করে রাখে, ঠিক সময় মতো কী করে পরে ধীরে ধীরে নিঃসরণ করে। বোঝা গেল? চলো যেগুলো বললাম তোমাদেরকে একবার লিখিত আকারে দেখিয়ে দিই। দেখো আমি এটা জুম করে একবার তোমাদের দেখিয়ে দিই, যেটা দেখাবো বলছিলাম। এ দেখো এখানে হাইপোথ্যালামাস আছে, এরই নিচে দেখো অ্যান্টেরিয়ার, মানে এই যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটা আছে অ্যান্টেরিয়ার, আর এই যে পোর্শনটা আছে পিটুইটারি, মানে এই পুরো পোর্শনটাই হচ্ছে কি পিটুইটারি। পিটুইটারি দুটো ভাগে বিভক্ত বললাম, একটা অ্যান্টেরিয়ার একটা পোস্টেরিয়ার। ঠিক আছে, দেখো এখানে তাই লেখা আছে যে পিটুইটারি গ্রন্থি হলো মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তঃক্ষরা গ্রন্থি। একে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে, কারণ এটি শরীরের অন্যান্য অধিকাংশ অন্তঃক্ষরা গ্রন্থির কাজটিকে নিয়ন্ত্রণ করে। এটি মস্তিষ্কের মূল দেশে হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত। ঠিক আছে, একটা ছোট বৃন্তের মাধ্যমে ঝুলে থাকে। এটি করোটিন স্কাল বা সেলা টার্সিকা নামক গহ্বরে সুরক্ষিত থাকে।
ঠিক আছে, নেক্সট দেখো নেক্সট এখানে বলছে পিটুইটারি মূলত দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে অগ্র পিটুইটারি যেটাকে অ্যান্টেরিয়ার পিটুইটারি বলছে, একটা পশ্চাৎ পিটুইটারি যেটা পোস্টেরিয়ার পিটুইটারি বলছে। এই অগ্র থেকে অধিকাংশ হরমোন নিঃসৃত হয়, কিন্তু পশ্চাৎ পিটুইটারি হরমোন তৈরি করে না, বরং হাইপোথ্যালামাসে তৈরি হওয়া হরমোন সঞ্চয় করে রাখে এবং পরে সেটা নিঃসরণ করে। ওকে, এরপরে আমরা পড়ব যে পিটুইটারি গ্রন্থি এখানে শেষ হয়নি, যে অগ্র পিটুইটারি থেকে যে নিজে হরমোন যেটা তৈরি করে সেই কী হরমোন তৈরি করে, অগ্র পিটুইটারি থেকে হরমোন কী বের হয়, কী হরমোন বের হয়, যেমন সোমাটোট্রপিক হরমোন যেটাকে আমরা গ্রোথ হরমোনও বলে থাকি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাডিনোকর্টিকোটপিক হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, এত হরমোন নিঃসরণ করে এই অগ্র পিটুইটারি থেকে। আর পশ্চাৎ পিটুইটারি থেকে দু ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা অ্যান্টিডাইউরেটিক হরমোন আর অক্সিটোসিন। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে আমরা নেক্সট জানবো। দেখো এই ছকটা একটা জাস্ট ছক দেখো, এইটাই মনে রাখবে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। দেখো অগ্র পিটুইটারি কী হরমোন রিলিজ করে, সোমাটোট্রপিক হরমোন, এটাকে শর্টে আমরা কি বলি এসটিএইচ, এটাকে জিএইচও বলে, মানে গ্রোথ হরমোনও বলে, সোমাটোট্রপিক হরমোনকে তোমরা গ্রোথ হরমোনও বলতে পারো। এখানে দেখো কি আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যেটাকে আমরা শর্টে কি বলি টিএসএইচ হরমোন বলি, অ্যাডিনোকর্টিকোটপিক হরমোন যেটাকে আমরা এসিটিএইচ বলি, ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটাকে আমরা এফএসএইচ বলি, লিউটিনাইজিং হরমোন যেটাকে আমরা এলএইচ বলি, আর প্রোল্যাক্টিনকে আমরা কি বলি পিআরএল। এবার তোমরা যদি বলো যে স্যার এই শর্ট নামগুলো মনে রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে। অনেক সময় কী দেয়, পুরোপুরি দেয় না, অনেক সময় ফুল ফর্ম জিজ্ঞাসা করে যে টিএসএইচ এর ফুল ফর্ম কী, টিএসএইচ এর ফুল ফর্ম কী বলো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। প্রত্যেকটা শর্ট নাম এবং বড় নাম দুটোই মনে রাখতে হবে। সোমাটোট্রপিক একদম মুখস্থ করে নাও, অগ্র পিটুইটারি থেকে আমাদের কী হরমোন নিঃসৃত হয়, সোমাটোট্রপিক, থাইরয়েড স্টিমুলেটিং, অ্যাডিনোকর্টিকোটপিক, ফলিকল স্টিমুলেটিং, লিউটিনাইজিং, প্রোল্যাক্টিন। 6টা নাম একদম পুরো মনে রাখবে এখানে। ঠিক আছে, আর আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন নিঃসৃত হয়, একটা বলে অ্যান্টি ডাইউরেটিক হরমোন যেটাকে শর্টে এডিএইচ বলে। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনের আরেকটা নাম আছে যেটার নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এই অক্সিটোসিন হরমোন, এইটা অক্সিটোসিন হরমোন, মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন আর অক্সিটোসিন, এই দুটো হরমোন নিঃসরণ করে পশ্চাৎ পিটুইটারি। কিন্তু আমি কি বলেছি যে এই দুটো হরমোন অ্যাকচুয়ালি কে নির্মাণ করছে, না হাইপোথ্যালামাসে নির্মাণ হয়ে সেটা পশ্চাৎ পিটুইটারিতে এসে সঞ্চিত থাকছে, ও ঠিক সময় মতো সেটাকে নিঃসরণ করছে। তাই যদি বলা হয় যে ভেসোপ্রেসিন বা অ্যান্টিডাইউরেটিক হরমোন বা অক্সিটোসিন নির্মাণকে করে, তখন কিন্তু ভুল করে বলে দিও না পশ্চাৎ পিটুইটারি, না, এটা কিন্তু হাইপোথ্যালামাস এটা তৈরি করে। ঠিক আছে, এর পরের স্লাইডে আমরা জানবো যে এই যে প্রত্যেকটা হরমোন আমরা জানলাম, এই প্রত্যেকটা হরমোনের কাজ কী, সোমাটোট্রপিক হরমোনের কাজ কী, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কী, অ্যাডিনোকর্টিকোটপিক, কাজগুলো আমাদের জানতে হবে। তো বিশাল ডিটেলসে পড়বো না, আমাদের যেটুকু জানা প্রয়োজন একদম ছক আকারে পড়বো, অতি সহজেই বুঝতে পারবে। এখানে তোমাদের একটা মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, সোমাটোট্রপিক হরমোন যেটাকে আমরা এসটিএইচ বা গ্রোথ হরমোন বলছি, গ্রোথ হরমোনের কাজ কী, এটা কী পড়ানো আছে বলো। গ্রোথ হরমোনের কাজ কী, না আমাদের হাড় আর পেশির বৃদ্ধি ঘটায়, তার ফলে আমাদের শরীরের উচ্চতা নিয়ন্ত্রণ করে। কারণ যদি গ্রোথ হরমোন ঠিকঠাক রিলিজ না হয়, তার হাইট বেশি বাড়বে না, যদি বেশি নির্মাণ হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে বেশি উচ্চতা বেড়ে যাবে। ঠিক আছে, এটা কি করে নিয়ন্ত্রণে রাখে, হাড় ও পেশির বৃদ্ধি ঘটায়, শরীর উচ্চতা নিয়ন্ত্রণে রাখে। ওকে স্যার, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটার কি কাজ আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ হচ্ছে যে আমাদের থাইরয়েড যে গ্রন্থি আছে না, আমাদের কিছুক্ষণ পর তোমাদের পড়াবো, দেখবে থাইরয়েড গ্রন্থি আমাদের কোথায় থাকে, গলাতে থাকে। তো থাইরয়েড গ্রন্থিকে হরমোন তৈরিতে উদ্দীপিত করে। অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা বুঝবে, আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে কি দেখো দুটো জিনিস হয়, ধরো এটা একটা গ্রন্থি, এখান থেকে ডাইরেক্ট কি হচ্ছে না নিঃসৃত হচ্ছে, হরমোন নিঃসৃত হচ্ছে। আর এটা একটা গ্রন্থি যে কিনা এই গ্রন্থিটাকে হরমোন নিঃসরণের জন্য উদ্দীপিত করছে। তো এটা কিছুটা ওই পিটুইটারি গ্রন্থির মতন কাজ। পিটুইটারি গ্রন্থি এই কী করে না, এখান থেকে একটা হরমোন নিঃসৃত হয়, দিয়ে এখানে যায়, গিয়ে কী করে এই গ্রন্থিটাকে উদ্দীপিত করে, ভাই তুই হরমোন নিকাল, হরমোন বের কর। ঠিক আছে, এ থাইরয়েডে যায়, থাইরয়েডে গিয়ে পরে কী করে, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে যে হরমোন রিলিজ কর, তারপরে এ কী করে, হরমোন রিলিজ করে। তো এটাই কাজ, থাইরয়েড স্টিমুলেটিং কথাটা মানে কি, উদ্দীপিত করা, স্টিমুলেট করছে। তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজই হচ্ছে এটা, যে থাইরয়েড গ্রন্থিকে যায়, হরমোন তৈরি করার জন্য উদ্দীপিত করে, যে ভাই চল হরমোন রিলিজ করে এবার। ঠিক আছে,
স্যার অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের কাজ কি? এর কাজ হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থাকে, আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে না কিডনির ওপরে, ওই অ্যাড্রিনাল গ্রন্থির কাজটাকে নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ঠিক আছে, আচ্ছা ফলিকল স্টিমুলেটিং হরমোন এর কি কাজ? এর কাজ হচ্ছে আমাদের যে জনন কোষ আছে, যে গোনাড কিছুক্ষণ আগে বললাম না, যেখান থেকে আমাদের জনন কোষে কি আছে, মেলদের ক্ষেত্রে শুক্রাণু থাকে আর ফিমেলদের ক্ষেত্রে ডিম্বাণু থাকে, তার যে উৎপাদন ঘটানো, তার যে বৃদ্ধি ঘটানো, সেইটার কাজ করছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটাকে আমরা এফএসএইচ বলছি। ঠিক আছে স্যার, এই লিউটিনাইজিং হরমোনের কাজ কি? লিউটিনাইজিং হরমোনের কাজ হচ্ছে আমাদের মেলদের ক্ষেত্রে কি হরমোন থাকে না টেস্টোস্টেরন, আর ফিমেলদের ক্ষেত্রে কি থাকে প্রোজেস্টেরন। তো টেস্টোস্টেরন আর প্রোজেস্টেরন এই দুটো হরমোনকে ঠিকঠাকভাবে নিঃসরণ করার কাজ হচ্ছে এই এলএইচ হরমোনের কাজ, লিউটিনাইজিং হরমোনের কাজ। যদি বলি প্রোল্যাকটিনের কাজ কি? প্রোল্যাকটিনের কাজ হচ্ছে যখন একটা মেয়ে মানে আফটার প্রেগনেন্সি সে যখন মা হয় তখন তার কি দরকার বলো? তখন তার স্তন গ্রন্থির বিকাশ দরকার, নাহলে তার বাচ্চাকে কি খাওয়াবে সে? ঠিক আছে, স্তন গ্রন্থির বিকাশ দরকার এবং তার শরীরে যেন দুধ উৎপন্ন হয়, নাহলে একটা বাচ্চার ওই বয়সে তো সেটা মেন ফুড না, মেন খাবার। তো এই হরমোনটা কি করে, প্রোল্যাকটিন কি করে, স্তন গ্রন্থির বিকাশ ঘটায় এবং দুগ্ধ উৎপাদনও সাহায্য করে। কে? এই প্রোল্যাকটিন, পিআরএল যেটাকে শর্টে বলা হয়। ঠিক আছে, এবারে আসছি আমি পশ্চাৎ পিটুইটারি মানে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন আর অক্সিটোসিনে। অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এর কি কাজ? এর কাজ হচ্ছে, মনে রাখবে, আমরা দেখো এখানটা বোঝার আছে, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন হচ্ছে এমন একটা হরমোন আমাদের শরীরে, আমি কি তখন তোমাদের এক্সক্রিটরি সিস্টেম পড়িয়েছিলাম, তখন বলেছিলাম না যে বৃক্ক কী করে, কিডনি কী করে, কিডনির মধ্যে যে নেফ্রন আছে, আমাদের যে 180 লিটার দিনে উৎপন্ন হয় মূত্র, সেখান থেকে ছেঁকে সেখান থেকে কী করে ইউরিয়াটাকে বাইরে বার করার জন্য কী করে মূত্র উৎপাদন করে। কিন্তু আমাদের শরীরে আলটিমেট কতটা মূত্র উৎপাদন হয়? মাত্র 1.5 থেকে 2 লিটার, কি 1 থেকে 1.5 লিটার উৎপন্ন হয়। তো এই যে বারবার জলের পুনঃশোষণ ঘটছে, যদি পুনঃশোষণ না ঘটতো তাহলে কি হতো না, আমাদের শরীরের মধ্যে যাবতীয় যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নেফ্রন ছেঁকে নিয়েছিল, গ্লোমেরুলাসে ছেঁকে নিয়েছিল, সেগুলো কী হতো, আমাদের শরীর থেকে বেরিয়ে চলে যেত। তার ফলে আমাদের শরীরে কোনো পুষ্টি কাজেই লাগতো না। শরীরে ইম্পর্ট্যান্ট লবণ, ইম্পর্ট্যান্ট মিনারেলস, সেগুলো সব শরীর থেকে বেরিয়ে যেত। তো এ কী করে না, বৃক্কের যে জলটা থাকে তার পুনর্শোষণ ঘটায়, পুনর্শোষণ ঘটিয়ে মূত্রের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে। দেখবে যখন কেউ ড্রিঙ্ক করে না, যখন কেউ ড্রিঙ্ক করে থাকে তার দেখবে ঘন ঘন বাথরুম পায়, ঘন ঘন প্রস্রাব পায়। কেন পায়? সে ভাবে যে আমার শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বেরিয়ে যাচ্ছে, আমার মূত্রের পরিমাণ বেড়ে গেছে, তো আমার শরীর থেকে তখন দূষিত। অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি যখন ড্রিঙ্ক করা হয় না, এই অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এটা ঠিকঠাকভাবে কাজ করে না। আর যখনই এটা কাজ না করবে তখনই তার যে মূত্রের পরিমাণটা সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না, জলের পুনর্শোষণ হবে না, তখন যা খাবে শরীর থেকে কী করবে সেটাই বাইরে বার করবে, কারণ ওটাতে অ্যাকচুয়ালি খারাপ পদার্থ, দূষিত পদার্থ, আমাদের শরীরের জন্য একটা বজ্র। তো সেই জিনিসটাকে শরীর কী করবে, তাড়াতাড়ি রিফাইন করে বার করে দেওয়ার চেষ্টা করবে। তো অ্যান্টি ডায়রিটিক হরমোন কাজই করবে না শরীরের মধ্যে। তো তখন কি হয়, আমরা আমাদের কন্ট্রোল থাকে না, বা ঘন ঘন বাথরুম যেতে হয়, কারণ এই এডিএইচ কাজই করে না তখন। ঠিক আছে, এটাকে আমরা ভেসোপ্রেসিনও বলে থাকি। আর অক্সিটোসিন এর কাজ কি? এর কাজ কি দেখো, এর কাজ আছে দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ। অক্সিটোসিনের কাজ হচ্ছে, যখন ভালো করে বোঝো, ধরো আফটার প্রেগনেন্সি একজন মা তার বাচ্চাকে দুধ খাওয়াবে, কিন্তু যে বাচ্চাটা এলো, যে বেবি এসেছে না, সেই বেবির এতটাও ক্ষমতা নেই যে সেই মানে স্তনটাকে সাক করতে পারবে, মানে সেই দুধটাকে টেনে নিতে পারবে। ভালো করে বুঝবে, এই বেবির এতটাও ক্ষমতা নেই যে কন্টিনিউ সাক করতে পারে, সেই জিনিসটাকে টানতে পারে, সেই মাতৃদুগ্ধটাকে পান করতে পারে। ঠিক আছে, তো তার জন্য কি হয়, মায়ের শরীরে না অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়। সে কি করে, এই দুগ্ধটাকে নিঃসরণে সাহায্য করে, মাতৃদুগ্ধকে নিঃসরণে সাহায্য করে, তাকে বেশি টানতে হয় না, সেই বাচ্চাকে কি করতে হয় না, তাকে বেশি টানতে হয় না, হালকা প্রেশার দিলে, হালকা টানলে, যেটুকু তার ক্ষমতা আছে সেটুকু টানলে সে মাতৃদুগ্ধ পান করতে পারে। এটা কার কাজ? অক্সিটোসিনের কাজ। ঠিক আছে, এ কী করে, সংকোচনে সাহায্য করে, নিঃসরণে সাহায্য করে, দুগ্ধ নিঃসরণে সাহায্য করে, প্রেশার ক্রিয়েট করে। ঠিক আছে, যেমন দেখবে একটা দুধের যদি ভর্তি প্যাকেট পাওয়া যায়, দুধের প্যাকেটে একটা ছোটো যদি ফুটো করে দেওয়া হয়, কি হয়, এখান থেকে দুধ বেরিয়ে যায় না, ঠিক সেরকম কিছুটা অক্সিটোসিন এখানে কাজ করে। ঠিক আছে, আর একটা কাজ করে অক্সিটোসিন, এখন তো সব দেখবে যে নর্মাল ডেলিভারি কোথাও হয় না বললেই চলে। কারণ কি, কারণ যে সমস্ত ফিমেলরা আজকে মা হচ্ছে
তাদের শরীরে সেরকম টেম্পারমেন্ট নেই বা সেরকম যে পেন একটা থাকে সেই পেনটাকে সহ্য করার মতন ক্ষমতা নেই। এবং এটা কোনো দোষের কিছু নয়, কারণ আমরা যেভাবে লাইফস্টাইল আজকে চলছি বা যেভাবে আমরা দিন যাপন করছি তাতে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং তার যে যন্ত্রণাটা ওটা ছোটোখাটো যন্ত্রণা নয়। যখন নর্মাল কোনো ডেলিভারি হয়, নর্মাল ডেলিভারি মানে কি, মানে কোথাও কাটাছেঁড়া করবে না, তোমার সিম্পল যে প্রসেস আছে সেই প্রসেসের বাচ্চা আসবে। তো সেই প্রসেসটা খুবই যন্ত্রণাদায়ক। অনেক সময় কি হয় না, আজকাল আরও অনেক কিছু সমস্যা হয়ে যাচ্ছে, বাচ্চা ঠিকঠাকভাবে বেরোতে পারছে না বা সেইটা ঠিকঠাকভাবে যে মা সে পেন সহ্য করতে পারছে না, তার ফলে কি হয় না নর্মাল ডেলিভারির দিকে চট করে কেউ যেতে চায় না। এছাড়া ডাক্তাররাও কি করে আজকাল, মানে বেশি প্রেসক্রাইব করে কি না সিজার করা। সিজার করা মানে কি, মানে অস্ত্রোপচারের মাধ্যমে খুব অনায়াসে একটা বাচ্চাকে বার করে নেওয়া, এই হচ্ছে প্রসেস। ঠিক আছে, এবার সিজার তো চলো ঠিক আছে, অপারেশন করলো মিনিট 10-15-20 মধ্যে পুরো বার করে নিল, এখন কোনো অসুবিধা নেই। কিন্তু যখন সিজার হতো না, আগেকার দিনে ভাবো এক একজন মা 3টে 4জন 5জন 6জন 8জন 10জন এরকম বাচ্চার জন্ম দিত। তো সেক্ষেত্রে তাদেরকে কতটা ব্যথা সহ্য করতে হতো। তো সেখানে কি হয় না, তাকে সেই যে ডাক্তার থাকে না, সে ডাক্তারকে প্রেশার ক্রিয়েট করতে হয়, সেই বাচ্চাকে বার করার জন্য প্রেশার ক্রিয়েট করতে হয়। তো তখন কি হয়, এই অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয়। অক্সিটোসিন হরমোন কি করে, যে জরায়ুর মধ্যে অ্যাকচুয়ালি বাচ্চাটা থাকে না, যে 9 মাস বড় হয়, 9 মাস কোথায় বড় হয়, জরায়ুর মধ্যে হয়। এবার জরায়ুর মধ্যে যে জরায়ু যদি সংকুচিত না হয়, প্রেশার যখন ক্রিয়েট করে, যদি জরায়ু সংকুচিত না হয় তো বাচ্চা বেরোবে না। সেই জরায়ুর সংকোচনে এই অক্সিটোসিন হরমোন মারাত্মক হেল্প করে। ঠিক আছে, তাহলে মনে রাখবে অক্সিটোসিন হরমোন মেনলি 2 জায়গায় সাহায্য করে। একটা হচ্ছে মাতৃ দুগ্ধ নিঃসরণে সাহায্য করে এবং প্রসবের সময়তে জরায়ু সংকোচনেও সাহায্য করে। ঠিক আছে, আর সত্যি কথা বলতে এখনকার দিনে ডক্টর তো এমনি প্রেসক্রাইব করে দেয়, কারণ টাকারও ব্যাপার আছে। ঠিক আছে, জানে যে নর্মাল ডেলিভারিতে তার সময় বেশি যাবে, তার এফোর্ট বেশি যাবে। ঠিক আছে, আর সিজারে কি তার সময়ও কম যাবে এবং অতি সহজে জিনিসটা হয়ে যাবে। আর সত্যি কথা বলতে এখন সেই সিস্টেমও নেই, মানে সেই পেন নেওয়ার মতন শরীরে যে একটা মানে কী বল পাওয়ার থাকে না, একটা ক্ষমতা থাকে না, যে ইদানিং কি মানে একটু কাজ করলে যে কেউ এটা শুধুমাত্র নট ফর ফিমেল, মানে মেল অলসো, ঠিক আছে, হাঁপিয়ে যায়। তো সেই জিনিসটা এখন আর নেই। চলো যে জিনিসগুলো আমরা পড়লাম এখানে, যে কি কি কাজ আছে কোন কোন হরমোনের, সেইটা একটা আমরা ছকের মাধ্যমে দেখে নিই। ঠিক আছে, চলো দেখো, এখানে নিঃসৃত হরমোনের নাম লেখা আছে এবং প্রধান কাজ। আমি যদি সোমাটোট্রপিক হরমোন বলি, যেটাকে আমরা গ্রোথ হরমোন বলছিলাম, হাড় ও পেশির বৃদ্ধি ঘটিয়ে কী করছে না, শরীরের উচ্চতা নিয়ন্ত্রণ করছে। যদি আমরা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কথা বলি, তাহলে কী করছে না, থাইরয়েড গ্রন্থিকে হরমোন তৈরিতে উদ্দীপিত করছে, যে থাইরয়েড গ্রন্থি তুমি হরমোন নিঃসরণ করো। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন কী করছে, অ্যাড্রিনাল গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করছে। ফলিকল স্টিমুলেটিং হরমোন জনন কোষে শুক্রাণুডিম্বাণু উৎপাদনে বৃদ্ধি ঘটাচ্ছে। নেক্সট দেখো, নেক্সট লিউটিনাইজিং হরমোন কি বলেছিলাম, টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরন হরমোনের নিঃসরণ সাহায্য করে। প্রোল্যাক্টিন কি করে না, স্তনগ্রন্থির বিকাশ এবং দুধ উৎপাদনে সাহায্য করে। অ্যান্টিডায়োটিক হরমোন কী বলেছিলাম, বৃক্কের জলের পুনর্শোষণ ঘটিয়ে মূত্র পরিমাণ নিয়ন্ত্রণ করে। আর অক্সিটোসিন কি বলেছিলাম, প্রসবের সময় জরায়ুর সংকোচন ও দুগ্ধ নিঃসরণে সাহায্য করে। ঠিক আছে, অতি গুরুত্বপূর্ণ কিন্তু এই ছকটা মাথায় রাখবে। তো এখানে আমাদের পিটুইটারি গ্রন্থি সম্পর্কে ডিটেলসে কমপ্লিট হয়ে গেল। এবার পিটুইটারির পর কি পড়বো, আরও গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি আছে আমাদের, কি হাইপোথ্যালামাস। নেক্সট আমরা হাইপোথ্যালামাস পড়বো। দেখো নেক্সট পড়বো হাইপোথ্যালামাস। এবার তোমরা বলবে যে স্যার হাইপোথ্যালামাস তো আমরা কোথায় পড়েছিলাম, নার্ভাস সিস্টেমে। আরে কোথায় পড়েছিলাম, ব্রেন। তো এবার ব্রেনে তখন বললেন যে এটা একটা অঙ্গ, এটা একটা পার্ট মস্তিষ্কে। এখন বলছেন হাইপোথ্যালামাস একটা গ্রন্থি, এটা কীরকম কেস? আরে তোমরা বলো আমাকে, লিভার আমাদের কি, লিভার কি একটা ডাইজেস্টিভ সিস্টেমের একটা অর্গান তো, কিন্তু এটা তো একটা গ্রন্থি, এটা একটা গ্ল্যান্ডও না, এটা একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো যেটা একটা অর্গান হয় সেটা কি গ্ল্যান্ড হতে পারে না? অবশ্যই পারে। তো মনে রাখবে এটা ব্রেনের যদিও পার্ট, কিন্তু এটা একটা গ্রন্থি। ঠিক আছে, তো যদি তোমাদের কোশ্চেন আসে যে স্নায়ুতন্ত্র এবং হরমোনতন্ত্র এই দুটোর মধ্যে সংযোগ রক্ষা করে কোন পার্ট মস্তিষ্কের, মনে রাখবে হাইপোথ্যালামাস পার্ট। ঠিক আছে, দেখো হাইপোথ্যালামাসকে একটা নামে ডাকা হয়, যেটাকে বলা হয় সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা প্রভুর প্রভুগ্রন্থি, বা বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কেন বলা হয়? কারণ কিছু হরমোন নিঃসরণ বা অন্যান্য গ্রন্থিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এ রাখে। এ মেনলি কী করে, দেখো পিটুইটারিকে আমরা কি বলি, প্রভুগ্রন্থি।
কিন্তু পিটুইটারি থেকে কি নিঃসরণ হবে সেইটাকে মানে নিয়ন্ত্রণ কে রাখে, সেটা নিয়ন্ত্রণ রাখে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের অবস্থান কোথায়? থ্যালামাসের ঠিক নিচে। থ্যালামাসের ঠিক নিচে। থ্যালামাস কোথায় থাকে? কোথায় পড়েছিলাম আমরা? অগ্র মস্তিষ্কে, ফোর্থ পড়েছিলাম না, অগ্র মস্তিষ্কে থ্যালামাস। তো থ্যালামাসের ঠিক নিচে। আর দেখো আমি তোমাদের কি বলেছিলাম, যে হাইপোথ্যালামাস গ্রন্থি আছে, তার ঠিক নিচে পিটুইটারি গ্রন্থি আছে। আরে হাইপোথ্যালামাসের নিচে পিটুইটারি বলেছিলাম তো, তাহলে যদি বলে পিটুইটারির ওপরে না নিচে হাইপোথ্যালামাস, তাহলে পিটুইটারির ওপরে। মনে রাখবে থ্যালামাসের নিচে, পিটুইটারি গ্রন্থির ওপরে থ্যালামাসের অবস্থান। যদি একটু এই দিকে লক্ষ্য করো, এই দেখো এই গ্রিন কালার দেখতে পাচ্ছ, গ্রিন কালার, গ্রিন কালার, গ্রিন কালার। এই গ্রিন কালারের এটা হচ্ছে, আমি গ্রিন কালার দিয়ে করি, এই গ্রিন কালারের এটা হচ্ছে এই যে এই পার্টটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। ঠিক আছে। আর তার ঠিক নিচেই দেখো কি আছে আমাদের, পিটুইটারি গ্ল্যান্ড। আর তার উপরে আছে থাইমাস। তো থাইমাসের নিচে থ্যালামাসের নিচে আর পিটুইটারির ওপরে হাইপোথ্যালামাসের অবস্থান। আমি বারবার কেন বলছি, কারণ হাইপোথ্যালামাসের অবস্থান নিয়ে এর আগে গ্রুপ ডিতে কোশ্চেন এসেছে। ঠিক আছে। আর দেখবে আমি এর আগেও হাইপোফিসিসের কথা উল্লেখ করলাম। এখানে হাইপোথ্যালামাস, এই হাইপো কথাটা দেখবে যার নিচে হয়, থ্যালামাসের নিচে আছে মানে হাইপোথ্যালামাস। হ্যাঁ, এর আগে আমি হাইপোফিসিসের কথা উল্লেখ করলাম। হাইপো কথাটা একটা গ্রিক ওয়ার্ড আর কি। ঠিক আছে, মানে ওর আন্ডারে থাকবে, ওর নিচে থাকবে, ওর আন্ডারে, যেমন থ্যালামাসের নিচে আছে সেই জন্য হাইপোথ্যালামাস আর কি। ঠিক আছে, আমি আবারও বলছি, হাইপোথ্যালামাস মেনলি আমাদের এনসিআরটির ভাষায় আছে রিলিজিং ফ্যাক্টর। রিলিজিং ফ্যাক্টর মানে কি, মানে এ কি করে না, এ হরমোন রিলিজ করে। কি জন্য রিলিজ করে না, পিটুইটারি গ্রন্থি যেটা আছে, পিটুইটারি যে গ্রন্থি আছে, সেই পিটুইটারি গ্রন্থিকে স্টিমুলেট করার জন্য, উদ্দীপিত করার জন্য। ভাই তুই কি কর না, নিঃসরণ কর, হরমোন নিঃসরণ কর, একে উদ্দীপিত করে। তো এখানে রিলিজিং ফ্যাক্টর রিলিজ করে দেবে। রিলিজিং ফ্যাক্টর কে নিঃসরণ করে, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। আর যেহেতু এ পিটুইটারি গ্রন্থিকে কন্ট্রোল করছে, সেই জন্য প্রভুগ্রন্থি বলা হয়, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয়। ঠিক আছে, বা অনেক সময় সুপার মাস্টার গ্ল্যান্ড বলা হয়, অনেক কিছু নাম আছে। আমি যখন পিটুইটারি গ্রন্থি তোমাদের পড়ালাম কিছুক্ষণ আগে, ওখানে বলেছিলাম যে পশ্চাৎ পিটুইটারি থেকে যা কিছু হরমোন রিলিজ হয়, অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস ওটা রিলিজ করে। তারপরে সেটা এখানে সঞ্চিত থাকে, পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত থাকে, সময় মতো নিঃসরণ হয়। তো আমি এখানে দুটো হরমোনের নাম তোমাদের বলেছিলাম, অক্সিটোসিন বলেছিলাম, আর একটা বলেছিলাম কি বলো, আরেকটা কি বলেছিলাম, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এডিএইচ। মনে রাখবে, আমি এটা মুছে দিচ্ছি, নেক্সট স্লাইডে বলছি। দেখো, হাইপোথ্যালামাস আমাদের কিছু হ্যাপি হরমোন রিলিজ করে। কি হরমোন? হ্যাপি হরমোন বলা হয়। মানে এগুলো রিলিজ হলে না আমাদের মধ্যে কিছু হ্যাপিনেস আসে, কিছু খুশি আসে। যেমন এক নম্বরে হচ্ছে, আমি যে অক্সিটোসিন পড়েছিলাম, ওই অক্সিটোসিনের কথাই বলছি আমি। কি নাম? অক্সিটোসিন। এ কি করে, একে বলা হয় কি বলতো, একে লাভ হরমোন বলা হয়। লাভ হরমোন দেখবে যখন কোনো বাচ্চাকে তার মা ভালোবাসে, তখন দেখবে একটা হয় না, সেই লাড পেয়ার দিয়ে একটা হয় না, যে আলে লে 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 কি একটা আলাদা রকম ভালোবাসা দেয়, আলাদা রকম ভালোবাসা। কেন হয়? এই অক্সিটোসিন হরমোন সেই মায়ের শরীরে রিলিজ করছে, সেই জন্য তার কি হয় না, স্নেহ জন্মায়, স্নেহ উৎপন্ন হয়, ভালোবাসা উৎপন্ন হয়। তার বাচ্চাকে দেখলে সে খুশিতে পাগল হয়ে যায়। তার কারণ কি, তার শরীরে অক্সিটোসিন হরমোন রিলিজ করছে। আমাদের শরীরে যা কিছু আমরা ফিল করি না, যে হঠাৎ দুঃখ হয়ে যায়, হঠাৎ ভালোবাসা জেগে যায়, হঠাৎ একে দেখলে তো আরে ভাই, একে তো আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি, আমি এর জন্য প্রাণ দিয়ে দেবো, এই সব কিছু না আমাদের হরমোনের ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই অক্সিটোসিন হরমোনের জন্য তার মা তার বাচ্চাকে স্নেহ করে, ভালোবাসে, তো এটা লাভ হরমোন বলা হয়। ঠিক আছে, বা আমাদের যে কোনো সামাজিক বন্ধন বা কোনো মানে সমস্ত কিছু, যে আলিঙ্গন করলে কাউকে, যদি যাকে তুমি খুব ভালোবাসো তাকে যদি আলিঙ্গন করা হয়, এই হরমোন রিলিজ হয়। ঠিক আছে, 2 নম্বর হরমোন হচ্ছে ডোপামিন। এটা তো ডেঞ্জারাস হরমোন, এই ডোপামিনের জন্য না মানে মানুষের জীবন কোনো সময় মানে শেষ হয়ে গেছে, কোনো সময় গড়ে গেছে। ডোপামিন হচ্ছে একটা কি বলবো, রিওয়ার্ড হরমোন বলা হয় একে। ঠিক আছে, রিওয়ার্ড মানে আমরা যখন কোনো কাজকে সফলভাবে শেষ করি বা যখন কোনো পুরস্কার পাই, তখন আমাদের মনে না একটা আলাদা তৃপ্তির সৃষ্টি হয়। ধরো তুমি সারাদিনে আজকে যে টার্গেটটা রেখেছো, যে আজকে তো ভাই আমি 2 ঘন্টা ম্যাথ করব, 2 ঘন্টা সায়েন্স পড়ব, 2 ঘন্টা রিজনিং করব, 1 ঘন্টা জিকে পড়ব। যদি যেদিন তোমাদের এই টার্গেটটা যেদিন কমপ্লিট হয়, সেদিন রাত্রিবেলা না, আমি সিরিয়াসলি বলছি, তোমরা ভেবে দেখবে, যদি খাবার না পাও তোমাদের এতটা কষ্ট হবে না, যদি এই টার্গেট কমপ্লিট, যারা সিরিয়াস স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি, রাত্রেবেলায় খাবার না পেলেও চলবে, কিন্তু এই টার্গেটটা পূরণ হওয়া চাই।
এই টার্গেটটা যেদিন পূরণ হবে না, তোমরা দেখবে রাতে যে ঘুমাবে না, খুব শান্তিতে ঘুম হবে, যে চলো আজকের টার্গেট আমরা কমপ্লিট করেছি, শান্তিতে ঘুমাবে। যা আজকের টার্গেট পুরো ফোর দেওয়া, মানে পুরো ফোর দেওয়া, কি আজকের টার্গেট আমরা পুরো কমপ্লিট করেছি, এটা একটা আলাদা শান্তি। এই জিনিসটাই হয় ডোপামিন নিঃসরণের ফলে, যে আজকে আমি এই যে মনে একটা তৃপ্তি পেলে, আনন্দ পেলে, ঠিক আছে, এইটা কিন্তু ডোপামিনের জন্য হয়। ঠিক আছে, 3 নম্বর হরমোন হচ্ছে সেরাটোনিন, যেটাকে বলে মুড, বলে না মুড চেঞ্জ হয়ে যায়, মুড ঠিক থাকে না, মেজাজ হারিয়ে ফেলে। এটা 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 হচ্ছে মুডটাকে সংযম রাখার জন্য, ঠিক রাখার জন্য, স্টেবল রাখার জন্য, এটাকে মুড স্টেবিলাইজার বলে। কি? সেরোটোনিন। সেরোটোনিন কি নাম? ACROTONIN, সেরোটোনিন হরমোন। এটা আমাদের মেজাজ বা মুড ঠিক থাকে। এটা যদি ঠিকঠাকভাবে আমাদের রিলিজ হয়, আমাদের মন শান্ত থাকে, আমাদের ভালো ঘুম হয়, আমাদের বেশি অ্যাংজাইটি হয় না। ঠিক আছে, 4 নম্বরে মনে রাখবে এন্ডোরফিন। এন্ডোরফিন, এন্ডোরফিন কি? এন্ডোরফিনকে বলা হয় পেন কিলার। কি বলা হয়? পেন কিলার। এটা শরীরের প্রাকৃতিক একটা ব্যথানাশক জিনিস। হাসলে বা ডার্ক, যদি কেউ হাসে বা কেউ ডার্ক চকলেট খায়, এটা নিঃসৃত হয়, আমাদের স্ট্রেস কমিয়ে দেয়। ঠিক আছে, এই জন্য দেখবে বলে যে মন যদি শান্ত করতে হয়, অনেক সময় দেখবে অনেকক্ষণ কেউ কিছু কাজ করলে পরে ডার্ক চকলেট খায়, কারণ এটাতে কী হয়, আমাদের স্ট্রেস কিছুটা কম হয়। তো এই 4টে হরমোন মনে রাখবে, জাস্ট অক্সিটোসিন, ডোপামিন, সেরোটোনিন আর এন্ডোরফিন। এই 4টে হরমোন বলা হয় হ্যাপি হরমোন, হাইপোথ্যালামাস থেকে এগুলো নিঃসৃত হয়। ওকে, চলো, জাস্ট এখানে লেখা আছে, একবার তোমরা, এগুলো তো সব বলে দিয়েছি, এগুলো আর বলছি না, জাস্ট তোমরা রিডিং দিয়ে একবার পড়ে নেবে, তাহলেই কাজ হয়ে যাবে। নেক্সট দেখো, এই যে হ্যাপি হরমোন যেগুলো তোমাদের বললাম, একটা হচ্ছে অক্সিটোসিন, একটা হচ্ছে ডোপামিন, একটা সেরোটোনিন এবং এন্ডোরফিন। এখানে ডিটেলসে সমস্ত লেখা আছে, তোমরা জাস্ট একবার পড়বে, যেগুলো বললাম সেগুলোই লেখা আছে, আলাদা কিছু নেই। ঠিক আছে, হ্যাপি হরমোন বলা হয় এগুলো। নেক্সট আমরা কি পড়বো? নেক্সট অতি গুরুত্বপূর্ণ থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি সম্পর্কে ডিটেলসে জানবো। দেখো, আচ্ছা, থাইরয়েড গ্রন্থি না আজকে আর পড়বো না, ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে যেগুলো পড়লাম সব খুবই গুরুত্বপূর্ণ, এতগুলো হরমোনের ব্যাপার আছে, তোমাদের মনে রাখতে হবে। তো রিভিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অলরেডি কিন্তু আমাদের অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, আমাদের সেল হয়ে গেছে, আমাদের টিস্যু চ্যাপ্টার হয়ে গেছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম হয়ে গেছে, আমাদের এক্সক্রিটরি সিস্টেম হয়ে গেছে, আমাদের রেসপিরেটরি সিস্টেম হয়ে গেছে, আমাদের স্কেলিটাল সিস্টেম হয়ে গেছে। কিন্তু দেখতে দেখতে অনেকগুলো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমাদের। ঠিক আছে, তো এইগুলোকে কিন্তু ফেলে রাখবে না যে স্যার করা কমপ্লিট হোক তারপর রিভিশন দেবো, এগুলো কিন্তু কন্টিনিউ রিভিশন দিয়ে থাকবে। ওকে, আর আজকে যে ক্লাসগুলো হলো সেগুলো কন্টিনিউ রিভিশন দাও, নেক্সট দিন আবার চেষ্টা করবো পুরো ক্লাসটা কমপ্লিট করে দেওয়ার নেক্সট ক্লাসে। তো এখান থেকে আমাদের স্টার্ট হবে থাইরয়েড গ্রন্থি থেকে। ওকে, তো বলো তোমাদের ক্লাস কেমন লাগছে? ক্লাস কেমন লাগছে তোমরা বলো। দেখো, তোমাদের বলে রাখি, তোমরা জানো যে আমাদের একটা পেড ব্যাচ স্টার্ট করা হয়েছে, যেটার প্রাইস আছে অনলি 399। এর মধ্যে আমরা সমস্ত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কমপ্লিট নতুন এনসিআরটি বেস করে থিওরি ক্লাস পড়ানো হচ্ছে, এবং কি আরআরবি গ্রুপ ডি যে রিসেন্ট 101টা শিফট হয়েছে তার কমপ্লিট সলিউশন সম্পূর্ণ বাংলা ভাষা এখানে করানো হচ্ছে, ফুল অ্যানালাইসিস করানো হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেওয়া হচ্ছে, তার ফুল অ্যানালাইসিস দেওয়া হচ্ছে, এবং প্রিন্টেবল পিডিএফ এভরিথিং এখানে দেওয়া হচ্ছে। যদি কেউ চাও সায়েন্সের সিলেকশন ব্যাচ নিতে পারো, যারা খুব সিরিয়াস স্টুডেন্ট আছো, আরআরবি গ্রুপ ডি 2026-এর জন্য তোমাদের জন্য ভেরি হেল্পফুল হবে। বা কমপ্লিট ব্যাচ যারা চাইছো, মাত্র 699 টাকা তোমার কমপ্লিট ব্যাচ পেয়ে যাবে। এছাড়া আমাদের 2016 থেকে 2026-এর কমপ্লিট পিডিএফ এবং বই দুটোই অ্যাভেলেবেল আছে, এবং ম্যাথামেটিক্সের অ্যাভেলেবেল আছে। নেওয়ার জন্য সিম্পল কী করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এখানেই আমাদের কিউআর কোড দিয়ে দেওয়া হবে, কিউআর কোডে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে। কোর্স চাইলে তোমাদের কোর্সে অ্যাড করে দেওয়া হবে, বই বা পিডিএফ চাইলে এখান থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ করা হবে, পিডিএফ চাইলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে। ঠিক আছে, আর এছাড়া আমাদের যে এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন আছে ওটা ইনস্টল করে রাখো, ওর মধ্যে আমি তোমাদের সমস্ত কিছু দেওয়া আছে, ডাইরেক্ট ওখান থেকে গিয়েও বাই করতে পারো। পেড কোর্সে গিয়ে তোমরা কোর্স বাই করে নিতে পারো, বা বুক সেকশন থেকে বই বা পিডিএফ, স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফ সব কিছু নিতে পারো। ঠিক আছে, দেখো আমার একটাই কথা বলবো যে ভালো করে রিভিশন দিতে থাকো, বারবার একটা ক্লাস 10 জায়গায় দেখো না। আমি তোমাদের বারবার বলছি, এখানে যদি সমস্ত ক্লাস তোমরা ফলো করো, এর বাইরে কোনো ক্লাস তোমাদের ফলো করার প্রয়োজন নেই। ঠিক আছে, আর তোমাদের একটা খুব তাড়াতাড়ি না আমি একটা ভিডিও দেবো, অনেক স্টুডেন্ট মেসেজ করছো স্যার প্ল্যানিং কী পড়বো, কীভাবে পড়বো, আমরা কীভাবে প্ল্যানিং করবো, এনসিআরটি কীভাবে ফলো করা উচিত বা এনসিআরটি কীভাবে পড়া উচিত। অনেকে দেখছি কি বইয়ের লাইন ধরে ধরে পড়তে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এই লাইনে অ্যাকচুয়ালি ঠিক আছে, অনেক কিছু ভুল প্রসেস, তার জন্য সিলেকশন অ্যাকচুয়ালি হয় না। কারণ কী বলো তো, মানে
প্রসেস ভুল। আমাদের পড়তে প্রচুর হয় তা কিন্তু নয়, আমাদের পড়তে সীমিত হয়, এক্সাম ওরিয়েন্টেড পড়া খুবই সীমিত, কিন্তু সেটাকে বারবার রিভিশনের ফলে চাকরি পায়। এটা নয় যে তুমি দুনিয়া শুদ্ধ পড়ে গেলে এই চ্যাপ্টার এখানে পড়ছো তো এটা সম্পর্কে আরও 10টা ক্লাস দেখছো, এতে তোমাদের শুধু সময় নষ্ট হয়। ঠিক আছে, তো আমি একটা কমপ্লিট ভিডিও স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের আমি দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ইউটিউবে। ঠিক আছে, তো চলো এগুলো খুব ভালো করে রিভিশন করতে থাকো, আর এক্সামে খুব বেশি দেরি নেই, তো তোমরা প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে পড়ো। সিলেকশন নিতে গেলে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রতি সমান সময় দিতে হবে। ঠিক আছে, যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর টেলিগ্রাম গ্রুপে না যুক্ত থাকো। আমি সমস্ত আপডেট, এই যে ক্লাস কখন কি আসছে তার আপডেট দেওয়া হয়, যদি কোনো রেলওয়ে নোটিশ বের করে সেই আপডেট দেওয়া হয়, সমস্ত আপডেট আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ওখানে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যুক্ত থাকবে। ঠিক আছে, চলো পরে ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে, বাই।